ভাগ্যের ফেরে সিএনজি চালাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স পাশ করেছে 2016 সালে। পরিবারের অবস্থা ছিল মধ্যবিত্ত। চাকরির চিন্তা তখন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। আমি ছাত্র মেধাবী ছিলাম, রেজাল্টও যথেষ্ট ভালো। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি মারা যান 2015 সালে। আব্বু মারা যাওয়ার আগে ওনার মাঝে আমি ও আমার পরিবার কিছু পরিবর্তন লক্ষ্য করি। আমার আব্বু রাতে ঘুমোতেন না, বারান্দায় গিয়ে একটু পরপর সিগারেট খেতেন। এমন রাত গেছে যে উনি 1 ঘন্টায় 10টারও বেশি সিগারেট খেয়েছেন। আম্মু আর আমরা ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। এরকম সিগারেটের নেশা যেন কারো কোনোদিন না থাকে। উনি যেন ক্ষুধার্ত জন্তুর মতো সিগারেট খেতেন। 1 মিনিট লাগতো না একটা সিগারেট শেষ করতে। আমিও খেতাম, কিন্তু এতটা না। বাবার আরো কিছু সমস্যার মাঝে নিজে নিজে কথা বলাটা একটা সমস্যা। উনি বারান্দায় বসে সিগারেট খেতে খেতে কার সাথে যেন কথা বলতেন, গালমন্দ করতেন। আবার মাঝে মাঝে সিগারেট শেয়ার করার জন্য ধরতেন। শেষ সময়ে ওনার মরণের টান উঠলে মসজিদ থেকে হুজুর আনা হয়। হুজুর বলেছিলেন আমার বাবার মৃত্যু নাকি স্বাভাবিক নয়, কিছু একটা আছে যা আমাদের পরিবারের ওপর মরণ ছায়া দিয়ে ঠেকে রাখছে। হুজুর আব্বুর কানে কালেমা পাঠ করালেন। আমার আব্বু আমার হাত ধরে মরণ যন্ত্রণা নিয়ে বললেন, কামাল, পরিবারটাকে বাঁচাস বাবা, আমি পারলাম না। চেষ্টা করেছিলাম, মায়ের আর বোনের খেয়াল রাখিস, ওরা তোদেরও ছাড়বে না, সাবধানে থাকিস, আল্লাহ হাফেজ। আমি আব্বুকে বারবার বহুবার সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু ফজরের আজানের 5-10 মিনিট আগেই আমার বাবা ইন্তেকাল করেন। আব্বু মারা যাওয়ার পর আমি কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করি। আমার আব্বুর চোখ বন্ধ করে দিলেও ওনার চোখ বারবার খুলে যাচ্ছিল। মারা যাবার কয়েক ঘন্টা পরেও শরীর আগুনের মতো গরম ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। ওনাকে গোসল করানোর সময় মাথায় হাত দিতেই ওনার চুল সব খসে পড়ে যায়। কপাল মুছতে গেলে ভ্রুগুলো একইভাবে খুলে যায়। আমার আব্বুর ঠোঁটের চামড়া ওনার মৃত্যুর মাত্র 2 ঘন্টার মাঝে খসে পড়তে শুরু করে। এসব দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। হুজুর বলেন খুব জলদি দাফন করতে হবে লাশ। এদিকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষী তেমন কেউ তখন এসে পৌঁছায়নি। কিন্তু লাশের এরকম অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেই লাশ দাফনের। এদিকে মাত্র 2 ঘন্টা কবর খোঁড়াও শেষ হয়নি, আর শেষ হয়নি জানাজার নামাজও। আবারও 3-4 জন অতিরিক্ত লোক লাগিয়ে কবর খোদার কাজের গতি বাড়ানো হয়। হুজুরের কথা মতো উপস্থিত ব্যক্তিবর্গদের সাথে আমরা জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে আমার আব্বুর লাশ খাটিয়াতে ওঠানো হয়। এর মাঝে কয়েকজন আত্মীয় পরিজন চলে আসেন। অবশেষে আমরা আমার আব্বুর লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেই। আমি, চাচাতো 2 ভাই আব্বুর খাটিয়ায় কাঁধ দেবার জন্য তুলতে গিয়ে দেখি আব্বুর লাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক যেমন ধোঁয়া রান্না বান্না বা অন্য যে কোনো কিছু, বা সিগারেটের ধোঁয়াও যেরকম হয়, একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেরকম একটা ধোঁয়ার কথা লিখেছেন সাবিত। আমি সেটাই যেভাবে লিখেছি আমি সেভাবে পড়ছি আসলে, যে সিগারেটের ধোঁয়া বের হয়। সিগারেটের বোটকা একটা গন্ধে চারপাশ যেন ভারী হয়ে ওঠে। লাশের কাফন খুলে যাওয়া আমরা সেটা দেখি এবং কেউ কল্পনাও করতে পারবে না। কাফন ভর্তি লাশের ভেতর থেকে কেমন যেন অনেক আবর্জনা বের হয়ে আসে। এভাবে কেউ কোন শত্রুতার জের ধরে, মানে আমি যেটা বলছি যে আচ্ছা সাবিত যেভাবে বলছে, আমি লিসেনারদের সাথে এই কথাটা আসলে শেয়ার করতে চাই যে সাবিত যেভাবে বলছে এটা একটু অস্বাভাবিক, কিন্তু এটা বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম। আপনারাই এটা কমেন্ট করে জানাতে পারেন যে লাশের কাফন খুলে দেখি সেখানে কেউ কল্পনাও করতে পারবে না কাফন ভর্তি লাশের চারপাশে সিগারেটের ফিল্টারে ভরে গেছে। আমরা ভাবলাম কেউ হয়তো শত্রুতার জের ধরে এমন জঘন্য কাজ করেছে। হুজুরের সাথে মিলে আব্বুর লাশটাকে আমরা গোসল করতে যাই। আব্বুর হাত আর চেহারাও যেন খসে যাচ্ছিল। এবার গোসল করিয়ে দ্রুত লাশ খাটিয়ায় তুলে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয়। অনেকটা পথ হেঁটে যেতে যেতে প্রায় সন্ধ্যা